আজকে আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সম্পর্কে। এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি সেটা আগে একটু জেনে নিই। আমরা জানি যে কোনো একটি রাবার টানলে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। তেমনি প্রত্যেকটা পদার্থের যদি তার দৈর্ঘ্য প্রসারণ করা হয় বা সংকোচন করা হয়, তখন ওই বলটা তুলে নিলে আবার সে আগের অবস্থায় ফিরে আসে। অনেক পদার্থ আমরা এরকম দেখে থাকি। এই যে ফিরে আসার প্রবণতা বা তাকে সংকুচিত করতে চাইলে বাধা দেওয়া, এটাই হলো স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলা হয়? ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা হলো পদার্থের একটা ধর্ম। যেমন ভর একটা পদার্থের ধর্ম, সান্দ্রতা, পৃষ্ঠটান, এগুলো যেমন পদার্থের ধর্ম, ঠিক তেমনিভাবে স্থিতিস্থাপকতা হলো পদার্থের একটা ধর্ম। যে ধর্মের জন্য কোনো একটি পদার্থের উপরে বল প্রয়োগ করলাম, পদার্থটা যদি বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করতে চায়, তাহলে সে দৈর্ঘ্যের বৃদ্ধির ক্ষেত্রে বাধা দেবে। যদি সংকুচিত করতে চায়, তাহলে সে সংকুচিত যাতে না করা যায় তার জন্য বাধা দেবে। এবং ফোর্সটা যেই তুলে নেব, অর্থাৎ বলটা যেই সরিয়ে নেব, সঙ্গে সঙ্গে সে আবার আগের অবস্থাতে ফিরে আসবে। এই যে প্রপার্টি বা ধর্মটা, সেটাই হলো স্থিতিস্থাপকতা। তাহলে দুটো জিনিস, মূলত দুটি কথা। একটা হলো যে যখন বল প্রয়োগ করে তার আকার বা আয়তনের পরিবর্তন করতে চাইব, তখন সে কী করবে? বাধা দেবে। দু নম্বর হলো ফোর্সটাকে যেই সরিয়ে নেব, সে তখন আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই যে প্রপার্টি বা ধর্ম, এটাই হলো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এবার প্রশ্ন হলো, কেন এই স্থিতিস্থাপকতা এরকম ধর্ম কেন পদার্থ প্রদর্শন করে? সাধারণত কঠিন পদার্থগুলোর ক্ষেত্রে এই ধর্মটা প্রদর্শিত হয়। বিশেষ কয়েকটা তরলের ক্ষেত্রে, নন নিউটনিয়ান ফ্লুইড যারা, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। দেখে নিই। ধরে নিলাম যে একটা সলিড মানে দৃঢ় কঠিন বস্তু কখন হয়? যখন তার যে মলিকুল বা অণু বা পদার্থের কণা এরকম সাজানো আছে, পদার্থের কণাগুলো, যখন এই কণাটার মধ্যে দূরত্ব, এর মধ্যে দূরত্ব, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে বা এইগুলো যখন পরিবর্তন না হবে, স্থির থাকবে। অর্থাৎ ওই কঠিন পদার্থ যে কণাগুলো দিয়ে গঠিত, সেই কণাগুলির মধ্যে যদি আপেক্ষিক সরণ না হয়, তরলের ক্ষেত্রে কী হয়? এই কণাটা যদি তরলটা এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালি, বা তরলটাকে বোতলে জল রয়েছে, বোতলটাকে যদি উল্টো করে রাখি, তাহলে দেখা যায় কণাগুলির মধ্যে আপেক্ষিক যে দূরত্ব, কণাগুলির মধ্যে দূরত্ব, সেটা সরণ ঘটে, আপেক্ষিক সরণ ঘটে, আপাত সরণ ঘটে বলে ঘটে। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলির মধ্যে যে দূরত্ব, সেগুলো কিন্তু পরিবর্তন ঘটে না। এটা কি হয়? এই কঠিন পদার্থগুলোর প্রত্যেকটা কঠিন পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, মলিকুল দিয়ে গঠিত। তো এখন এই কণাগুলো, যখন এখানে একটা কণা রয়েছে, তখন এই কণাটার উপরে এই কণাটা ফোর্স দিচ্ছে, এটাও বল দিচ্ছে, এটাও বল দিচ্ছে, এটা সবাই বল দিচ্ছে। এই কণাটার উপরে তেমনি এরাও সবাই আবার বল দিচ্ছে। এরকম প্রত্যেকটা কণার উপরে বল প্রয়োগ হচ্ছে। তাহলে প্রত্যেকটা কণা, পার্শ্ববর্তী কণাগুলোর জন্য সে একটা বল অনুভব করছে। কঠিন পদার্থের ফরমেশন বা গঠন তখনই হবে যখন এই প্রত্যেকটা কণার উপরে ক্রিয়াশীল বলগুলো, যে বলগুলো আছে, বলগুলোর প্রভাব এরা সাম্য অবস্থায় থাকবে কণাগুলো। অর্থাৎ এদিক দিয়ে বল, এদিক দিয়ে বল, এদিক দিয়ে বল, এই সব দিক দিয়ে বল যখন প্রতিমিত হয়ে নিউট্রাল ফোর্সটা 0 হয়ে যাবে, তখন কিন্তু সেই ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। অর্থাৎ সেই কন্ডিশনে ওর কী হবে? যখন এই শর্তটা তৈরি হবে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তখন তার পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি সবচেয়ে কম হবে, স্থিতিশক্তি সব থেকে কম হবে। তো প্রত্যেকটা কণা তার ইকুইলিব্রিয়াম পজিশনে, অর্থাৎ সাম্য অবস্থায় থাকতে চাইবে। তখনই একটা কঠিন পদার্থ তৈরি হবে বা কঠিন পদার্থের নির্দিষ্ট আকার পাওয়া যাবে। এখন যদি বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হয়, তখন এই কণাটার উপর বল প্রয়োগ করলো, ফলে এর যে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে সে বিচ্যুতি হলো, তাহলে সে আগের অবস্থায় ফিরে আসতে চাইবে কণাটা। কারণ প্রত্যেকটা কণা তাদের যে ইন্টার মলিকুলার ডিস্টেন্স, অর্থাৎ মলিকুলগুলির মধ্যে যে আন্তঃআণবিক যে দূরত্ব, অণুগুলির মধ্যে যে আন্তঃআণবিক যে ব্যবধান, সেই ব্যবধানটা, মলিকুলার ডিস্টেন্সটা এক একটা মেটেরিয়ালসের ক্ষেত্রে একরকম হলে সেটা ফিক্স থাকে। যেই দেখা যায় এটাকে সরে গেল, এগুলো বল প্রয়োগ করা হলো, তখন তার সাম্য অবস্থা থেকে সরে গেল, তখন সে সাম্য অবস্থায় ফিরে আসতে চাইবে। যেমন একটা স্প্রিং দিলে ব্যাপারটা বোঝা যাবে। একটা স্প্রিং এভাবে ছিল, এখন তুমি স্প্রিংয়েও যদি বল প্রয়োগ করো, তাহলে স্প্রিংটা দৈর্ঘ্যে প্রসারিত হবে, কিন্তু এই দিকে একটা বল
ও প্রয়োগ করতে চাই, মানে তোমার হাত দিয়ে যদি টানতে থাকো তাহলে দেখবে এইদিকে একটা ফোর্স তুমি অনুভব করছো, বল অনুভব করছো, কারণ কি ও তার আগের অবস্থায় ফিরে আসতে চাইছে। তুমি ছেড়ে দেবে, কিছুক্ষণ এদিকে ওদিকে আন্দোলিত হওয়ার পর সেই আগের অবস্থায় ফিরে যাবে। ঠিক তেমনি পদার্থের এই যে কণাগুলো, সেইগুলোকে যদি আমি স্প্রিংয়ের আকারে ধরি মাঝখানে স্প্রিং দেওয়া আছে, কণাগুলোর মাঝখানে স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিং দেওয়া আছে, এরকম স্প্রিং দেওয়া আছে এদের মাঝখানে স্প্রিং দেওয়া আছে, এখানে একটা কণা আছে স্প্রিং আছে, এখানে একটা কণা দিলাম, মাঝখানে এগুলো স্প্রিং লাগানো আছে। তুমি যখন এটাকে সরাতে চাইবে তখন দেখবে এই দিকে টানলে ভিতর দিকে বল অনুভব করবে, আর তুমি যখন চেপে দিতে চাইবে তখন দেখবে বাইরের দিকে একটা ফোর্স অনুভব হচ্ছে। তার মানে বাধা দিচ্ছে। এই যে বাধা দেওয়ার প্রবণতা, পূর্বের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা, এটাই হলো স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলা হয়? এটা হলো একটা ধর্ম বা প্রপার্টি পদার্থের, যে ধর্মের জন্য কোনো পদার্থের উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে ওই প্রযুক্ত বলের বিরুদ্ধে ও বাধা প্রয়োগ করবে, মানে আকার আকৃতি যাতে পরিবর্তন না হয়, আয়তন বা আকারের পরিবর্তন যাতে না হয় সেই জন্য বাধা দেবে। ওর মধ্য থেকেই উদ্ভূত হবে বলটা। আর কি, বলটা যে সরিয়ে নেওয়া হবে সঙ্গে সঙ্গে ও পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই যে প্রবণতা, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এই যে ধর্মটা, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তো যে সমস্ত বস্তুর ক্ষেত্রে এই ধর্মটা দেখা যায় তারা স্থিতিস্থাপক বস্তু। এখন কিছু কিছু বস্তুর ক্ষেত্রে এই স্থিতিস্থাপকতা ধর্ম পুরোপুরি মেনে চলবে, অর্থাৎ একদম পূর্বের অবস্থায় ফিরে আসবে। আবার কিছু কিছু বস্তু থাকবে যারা পূর্বের অবস্থায় কিছুটা ফিরে এসেছে, আংশিক ফিরে এসেছে। আবার কিছু বস্তু থাকবে যারা মোটে ফিরে আসেনি, যেভাবে দিয়েছিলাম সেই অবস্থাতেই রয়ে গেছে। এই হিসাবে আমরা 3 ভাগে ভাগ করেছি পদার্থকে, 3টে ভাগে ভাগ করেছি। একটা হলো স্থিতিস্থাপক পদার্থ বা স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বডি। স্থিতিস্থাপক বস্তু কারা? যে সকল বস্তুর উপরে বল প্রয়োগ করার পরে আবার যেই বলটা তুলে নিলাম আবার পূর্বের অবস্থায় সে ফিরে এলো, একদম পুরোপুরি তারা ফিরে এলো, সেটা আগের যেমনই ছিল তেমনই চলে এলো, স্থিতিস্থাপক বস্তু। যদি দেখা যায় যে এক বস্তুকে দৈর্ঘ্যে প্রসারিত করলাম বা আয়তনে সংকুচিত করলাম, যেটাই করলাম, যদি দেখা যায় পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু ধরা যেতে পারে পুরোপুরি এসেছে, প্রায় কাছাকাছি, নিয়ারলি ইকুয়াল, তখন আমরা তাকে বলবো আংশিক স্থিতিস্থাপক বস্তু। আংশিক স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে আমরা যত বস্তু দেখি তারা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে বাস্তবে কারো অস্তিত্ব নেই। যে সকল বস্তুগুলো দেখি তারা সব হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু, যেমন রাবার, তারপরে হচ্ছে তোমার ইস্পাত। পরীক্ষা একটা কোশ্চেন অনেক সময় দেয়, সেটা হলো রবার বেশি স্থিতিস্থাপক না ইস্পাত বেশি স্থিতিস্থাপক। তো তখন আমরা কি করি, স্থিতিস্থাপক সংজ্ঞাতে যাব। স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি বলা হয়েছিল, যে যার উপরে বল প্রয়োগ করলে সে বাধা বেশি দেবে এবং যেই বলটা উঠে নেবো সে আগের অবস্থায় যত দ্রুত ফিরে আসতে পারবে, সেটা তত বেশি স্থিতিস্থাপক। তো রবারের উপরে বল প্রয়োগ করলে অত বেশি বাধা দেয় না, ইস্পাতের উপরে বল প্রয়োগ করলে তার থেকে বেশি বাধা দেয় রবারের থেকে, সুতরাং বেশি স্থিতিস্থাপক। দ্বিতীয় কন্ডিশনে যদি আসি, রবার যত তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে আসবে, ইস্পাত কিন্তু তার থেকে অধিক দ্রুততরভাবে আগের অবস্থায় ফিরে আসবে, সুতরাং রবার অপেক্ষা ইস্পাত কিন্তু বেশি স্থিতিস্থাপক। আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু। অস্থিতিস্থাপক বস্তু, এটাকে বলা হয় প্লাস্টিক বডি। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পদার্থ আছে যেগুলোকে টেনে লম্বা করলাম, ছেড়ে দিলে আর আগের অবস্থায় ফিরে যাচ্ছে না, কিছুটা গেল গিয়ে যাওয়া না যাওয়ার সময় সেই অবস্থায় থেকে গেল, অর্থাৎ পার্মানেন্টলি একদম স্থায়ীভাবে তার পরিবর্তনটা রয়ে গেল, সেগুলো হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু বা প্লাস্টিক। যেমন আমরা দেখি মাখন, চিজ, এগুলো কি টেনে লম্বা করলাম, যেমন আছে তেমনই থেকে গেল। তো এই হলো স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক বস্তু। আর একটা আছে দৃঢ় বস্তু। বাস্তবে দৃঢ় বস্তুর কোনো অস্তিত্ব নেই। যে বস্তুর উপরে বিরাট বেশি মানের বল প্রয়োগ করা সত্ত্বেও যদি দেখা যায় ওই বস্তুটা যে কণাগুলো দিয়ে গঠিত, সেই কণাগুলির মধ্যে কোনো আপেক্ষিক, যে কণাগুলি দিয়ে গঠিত তাদের মধ্যে কোনো আপেক্ষিক সরণ ঘটছে না, অর্থাৎ ওর আকার বা আয়তনের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, সেটা হলো দৃঢ় বস্তু। আর একটা বস্তু দেখব ভঙ্গুর বস্তু, যে বস্তুটার উপরে বল প্রয়োগ করলে কিছুক্ষণ পরে সেই বস্তুটা ভেঙে যায়, মানে একটু বেশি মানে বল প্রয়োগ করলে ভেঙে যায়, তারা হচ্ছে ভঙ্গুর বস্তু। কাচের উপরে একটু বেশি বল প্রয়োগ করলে কাচটা ভেঙে যায়, এই হচ্ছে ভঙ্গুর বস্তু। স্থিতিস্থাপকতার 3টে কথা, 3টে শব্দ
আমাদের বেশি লাগবে। এক হচ্ছে পীড়ন, 2 নম্বর বিকৃতি, আর একটা হলো স্থিতিস্থাপক সীমা। এই 3টে কথা এবার আলোচনা করব। এক নম্বর হলো পীড়ন, 2 নম্বর হলো বিকৃতি, 3 নম্বর স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা। এই 3টে জিনিস আমাদের, এই 3টে শব্দ পড়ার প্রায় অনেক জায়গাতেই লাগবে। পীড়ন কি? পীড়ন হলো, এর ইংলিশ নামটা হলো স্ট্রেস। স্যার অঙ্ক করতে দিলে, অঙ্ক পরীক্ষা হচ্ছে, এটা বাইরে থেকে হয়, কিন্তু আমার ভিতর থেকে কি তৈরি? স্ট্রেস তৈরি হয়। তো মনে রাখতে হবে, কোন একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, একটা বস্তু, এই বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, এইভাবে বল ফোর্স প্রয়োগ করলাম। এই বল প্রয়োগ করলে বস্তুটাকে কি করতে চাইছি? সংকুচিত করতে চাইছি। তাহলে কি হবে? ওই বস্তু সংকোচনের বিরুদ্ধে বাধা দেবে। এই বস্তুর ভিতর থেকে যে বলটায় তৈরি হবে একক ক্ষেত্রফলে, সেটাই হলো পীড়ন। তাহলে ফোর্স এক্সটার্নাল, এ হলো এরিয়া, এখানটার এরিয়া হলো এ, ফোর্সটা এক্সটার্নাল। এর ভিতর থেকে যে এফ ইলাস্টিক, স্থিতিস্থাপকতার জন্য যে ফোর্সটা তৈরি হবে একক ক্ষেত্রফলে, সেটা হলো পীড়ন। তাহলে কি? পীড়ন হলো কোনো একটি বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ করলে তখন ওই বস্তুর প্রযুক্ত বলের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়, রেস্টোরিং ফোর্স তৈরি হয়, যে ফোর্সের জন্য ওই বস্তুটার আকার বা আয়তনের যে পরিবর্তন ঘটাতে চাইছে সেটাকে বাধা দেবে। সেই যে ফোর্সটা একক ক্ষেত্রফলে যতটা তৈরি হবে সেটাকে বলা হয় পীড়ন বা স্ট্রেস। তাহলে স্ট্রেস কি? এফ ই বাই এ, এটার মান এফ এক্সটার্নালের সঙ্গেই সমান হয়, কিন্তু এফ এক্সটার্নাল হলো বাইরে থেকে বস্তুর উপরে দেওয়া হলো, আর যে ইলাস্টিক যেটা, সেটা হলো এফ ইলাস্টিক, যেটা স্থিতিস্থাপকতার জন্য যে ফোর্সটা, সেটা হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে, অর্থাৎ ওই বস্তুর মধ্যে উদ্ভূত বল। এটা হলো পীড়ন। তাহলে পীড়নের একক কি হবে? পীড়নের একক হবে ফোর্স পার ইউনিট এরিয়া, নিউটন পার মিটার স্কয়ার। মানে প্রেসারের যা ইউনিট, চাপের যা একক, পীড়নের একক তাই। এটা হলো এসআই একক। সিজিএস যদি নিই তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটা নিউটন পার মিটার স্কয়ার, এটা ডাইন পার সেন্টিমিটার, অথবা নিউটন মিটার টু দি পাওয়ার -2 ডাইন। বাইরে থেকে ফোর্স দেওয়ার ফলে ওই বস্তুর যে দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে। তো একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হলো বা একক আয়তনে কতটা আয়তনের পরিবর্তন হলো, সেটা হলো বিকৃতি। এই বিকৃতি নিয়ে আমি ডিটেলসে আবার বলছি। এবার স্থিতিস্থাপক সীমা, একটা রাবারকে টেনে লম্বা করলাম, ছেড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে এলো, আর টেনে লম্বা করলাম, ছেড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে এলো, আর একটু বেশি টানলাম, আগের অবস্থায় ফিরে এলো না। তাহলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কোনো বস্তুটার উপরে বল অপসারিত করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে সর্বোচ্চ যে সীমা, যে পর্যন্ত ফোর্সটা দিলে ও আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে বলা ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। এই একটা রাবার রয়েছে, তুমি টেনে লম্বা করলে, ছেড়ে দিলে, 3 নিউটন বল দিলে, ছেড়ে দিলে, ফিরে এলো, 5 নিউটন বল দিলে, ছেড়ে দিলে, ছেড়ে এলো, আর একটু বল দিলে দেখলে যে ছেড়ে এলো না। সর্বোচ্চ যতটা বল দিলে আগের অবস্থায় বা পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেই সর্বোচ্চ সীমাটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। আমরা যত সূত্র পড়ব সব হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। এরপরে আমাদের সূত্র পড়তে হবে বা এই সম্পর্কে যা পড়বো সব ইন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে করতে হবে। ওর বাইরে গেলে বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম দেখাবে না। এবার আমরা আসি, পীড়নটা আগে আলোচনা করে নিই, পরে বিকৃতি সম্বন্ধে বলছি। পীড়ন কি কি পীড়ন হয়? কোনো একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত বল, এই বস্তুটার উপরে ক্ষেত্রফল হলো এ, এর উপরে বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, তাহলে কি বললাম? এটা হলো এফ এক্সটার্নাল। এবার এই বস্তু থেকে একক ক্ষেত্রফলে উদ্ভূত লম্বভাবে যে বলটা তৈরি হলো উপরের দিকে, সেটাই হলো একক ক্ষেত্রফলে এফ ইলাস্টিক ডিভাইডেড বাই এ, এটাই হলো পীড়ন বা স্ট্রেস।
তাহলে পীড়ন ওর মধ্যে থেকে তৈরি হবে, বাইরের বলটা দিলাম, লম্বভাবে প্রয়োগ করলাম। এভাবে যদি দিতাম সেটাও লম্বভাবে, তলের সঙ্গে লম্বভাবে হিসাব করতে হবে সবসময় ফোর্সটা, লম্বভাবে। তুমি বললে স্যার আমি বলটা প্রয়োগ করলাম লম্বভাবে না, তির্যকভাবে বলটা প্রয়োগ করলাম, তখন আমরা ক্যালকুলেশন করে বার করতে পারবো। আমরা তো ভেক্টর শিখেছি, এই তলের উপরে একটা বল প্রয়োগ করলাম যেটা হচ্ছে তির্যকভাবে, লম্বভাবে নয়, তখন কি করবে, এর প্রতিক্রিয়া বলটা তো এইদিকে তৈরি হবে। প্রতিক্রিয়া বলটা আমি অন্য কালার দিয়ে লিখছি, প্রতিক্রিয়া যে বলটা তৈরি হবে সেটা তো এর সঙ্গে এই দিকে তৈরি হবে, প্রতিক্রিয়া বলটা। ফোর্সটা এইদিকে দিলাম, উদ্ভূত প্রতিক্রিয়াটা তাকে দুটো উপাংশে ভেঙে দিলাম, এই একটা উপাংশ, একটা উপাংশ পারপেন্ডিকুলার দিকে, অর্থাৎ তলের সঙ্গে লম্বভাবে একক ক্ষেত্রফলে যে তৈরি হবে, যে বলটা তৈরি হবে সেটা হবে অভিলম্ব পীড়ন, আর এর সঙ্গে যেটা তৈরি হবে সেটা স্পর্শকীয় পীড়ন। তাহলে এটা হচ্ছে অভিলম্ব পীড়ন, অভিলম্ব পীড়ন, আর এটা হলো স্পর্শকীয় পীড়ন, স্পর্শকীয় পীড়ন যদি আনতভাবে হয়। আর অভিলম্ব হলে তাহলে এটা ছিল এফ, ফোর্স দিয়েছিলাম এদিকে, এফ ইলাস্টিক তৈরি হলো এইদিকে, তার দুটো কম্পোনেন্ট ভেঙে নিলাম, এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এফ পারপেন্ডিকুলার, এফ প্যারালাল কম্পোনেন্ট দিল, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এটা উল্লম্ব উপাংশ, এটা অনুভূমিক উপাংশ, দুটো উপাংশ ভেঙে নিলাম। এইভাবে হিসাব করব। এবার হচ্ছে এই যে পীড়ন দেখলাম, এই পীড়নের ফলে কি হয়, বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হতে পারে। সেই পীড়ন তিন রকমের দেখব আমরা, আমাদের টোটাল আলোচনাতে তিন রকমের পীড়ন থাকবে। পীড়ন তিনবার লিখলাম, পীড়ন, পীড়ন, পীড়ন। 1 নম্বর অনুদৈর্ঘ্য পীড়ন। 2 নম্বর অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, কোনো একটা বস্তু L মিটার লম্বা বা L সেন্টিমিটার লম্বা, তাকে টেনে লম্বা করা হলো বা চেপে ছোট করা হলো, তাহলে দৈর্ঘ্য বরাবর এর পীড়ন তৈরি হবে। কীরকম দেখে নেওয়া যাক। এই ধরে নিলাম সেই বস্তুটা, এর উপরে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করা হলো, এদিকে এটা টেনসাইল ফোর্স অর্থাৎ টানজনিত বল, ফলে বস্তুটার দৈর্ঘ্য একটু বেড়ে যাবে, ধরো এইদিকে বেড়ে এদিকে বেড়ে যাবে, বস্তুর দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তখন কি করে, ভিতর দিক থেকে যে পীড়নটা তৈরি হবে, পীড়ন তো বস্তুর মধ্যে তৈরি হয়, তাহলে এই ক্ষেত্রে যে পীড়নটা তৈরি হবে প্রতিকক ক্ষেত্রফলে লম্বভাবে যেটা তৈরি হবে সেটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন। আয়তন পীড়ন, আয়তনটা সব পীড়ন, সব পীড়ন। আয়তন পীড়ন, একটা গোলাকার বস্তু ছিল বা যে কোনো শেপের বস্তু হতে পারে, যার উপরে বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটার আকারের পরিবর্তন হলো না, যেমন শেপ ছিল তেমনই আছে, শুধুমাত্র আয়তনের পরিবর্তন হলো, তখন তার জন্য দিলে যে পীড়ন তৈরি হবে, ওর মধ্যে যে একক ক্ষেত্রফলে বলটা তৈরি হবে সেটাই হচ্ছে আয়তন পীড়ন। সাধারণত কি হয়, এই বস্তুটা যদি দেখা যায় যে যে অন্য শেপের যদি বস্তু থাকতো, এর যদি আয়তনের পরিবর্তন করব, আকারের পরিবর্তন করব না, তাহলে কী হবে, সব দিক দিয়ে ফোর্সটা একই হবে একক ক্ষেত্রফলের উপর, তাহলে ওর মধ্যে যে ফোর্সটা তৈরি হবে সেটা প্রতিকক ক্ষেত্রফলে একই রকম হবে। সুতরাং প্রেশার বলে লেখা যেতে পারে, অনেক বইতে প্রেশার লেখা থাকে। 3 নম্বর আয়তনের পরিবর্তন হয়েছে, আকারের হয়নি। অনেক সময় দেখা যায় আমাদের যে মোটা মোটা যে পদার্থবিদ্যার যে বইগুলো আছে মোটা সাইজের, সেই বইয়ের উপরে হাত দিয়ে যদি তুমি ঠেলতে থাকো, এই বইটার উপরে এরকমভাবে স্পর্শকীয়ভাবে বল প্রয়োগ করো, এগুলো সব কিন্তু লম্বভাবে প্রয়োগ করেছি, স্পর্শকীয়ভাবে যদি বল প্রয়োগ করো তার মানে কেমন দেখা যাক। ধরে নিলাম একটা বই, এই বইটার উপর এরকমভাবে যদি বল প্রয়োগ করে, বইয়ের কানাটা দেখো এরকমভাবে বেঁকে যাবে, দেখো তার মানে কি হবে, তাহলে দেখা যাবে যে এই তলটা ফিক্সড রয়েছে, এটা এই তলের সঙ্গে লম্ব যে রেখাটা আছে সেই রেখাটা এর সঙ্গে একটু কোণ করে এইদিকেও একটু সরে গেছে, এদিকে একটা সরে গেছে, এইরকম হয়ে গেছে। এরকমভাবে যখন ফোর্সটা দেওয়া হয়েছে, এই বাহুটা চলে গেছে এইখানে, এই বাহুটা চলে গেছে, এগুলো ভূমিটা ফিক্সড আছে। এইরকম বল প্রয়োগ করার ফলে কি হলো, এর মধ্যে যে পরিমাণ পীড়ন তৈরি হলো
অর্থাৎ একক ক্ষেত্রফলে যে বলটা উদ্ভূত হলো ওর মধ্য থেকে সেটাকে বলা হয় ক্রিন্তন পীড়ন। সেটাকে বলা হয় ক্রিন্তন পীড়ন। পীড়ন লিখেছি তিনটি। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটা আয়তনে সংকুচিত হলো বা আকারের পরিবর্তন হলো, তখন ওই বস্তুর মধ্যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল উদ্ভূত হবে অর্থাৎ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে সেটাই হচ্ছে পীড়ন। পীড়ন দু রকম দেখলাম, একটা হলো তলের সঙ্গে লম্বভাবে যেটাকে অভিলম্ব পীড়ন বললাম, আর একটা তলের সঙ্গে সমান্তরালে যেটাকে বলা হয় স্পর্শকীয় পীড়ন। এবার আমরা দেখব বিকৃতি। বিকৃতি বিকৃতি কি? কোনো একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, ধরে নিলাম এই দিকটা ফিক্সড করা আছে একটা রড, এই দিকে এফ ফোর্স দিলাম, এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। এখন এফ ফোর্স যখন দিইনি ফোর্সটা তখন ছিল ক্যাপিটাল এল, ফোর্স দেওয়ার ফলে এর এখন দৈর্ঘ্য এখান থেকে বেড়ে গিয়ে ফোর্স দেওয়ার ফলে, আচ্ছা ফোর্সটা তাহলে এখানে দিই, এখানে ফোর্স দিলাম বলে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে ওই বস্তুটার স্মল এল পরিমাণ বেড়ে গেল। বস্তু যত বড় হবে তত বেশি বড় দেখাবে, এলটাও তত বেশি হবে, টানলে ফোর্স যত বেশি হবে তত বেশি হবে। তাহলে এই যে একক ক্ষেত্রফলে যতটা বৃদ্ধি, ক্যাপিটাল এলে বৃদ্ধি হয়েছে স্মল এল, তাহলে একক ক্ষেত্রফলে কতটা বৃদ্ধি হবে? স্মল এল বাই ক্যাপিটাল এল। একক ক্ষেত্রফলে বৃদ্ধি হলো কত? স্মল এল বাই ক্যাপিটাল এল। এই যে একক দৈর্ঘ্যে যতটা পরিবর্তন হলো, বা যদি আয়তনের কথাই বলতাম, বস্তুটার আয়তন ছিল এতটা, চারিদিক দিয়ে বল প্রয়োগ করার ফলে বস্তুটার অন্তিম আয়তন হলো এতটা, তাহলে আয়তন কমে গেল কতটা? ধরে নিলাম এটা ছিল ভি, এটা হয়ে গেল ভি মাইনাস ডেল্টা ভি, তাহলে কমে গেল কতটা? ডেল্টা ভি পরিমাণ কমে গেল। এই যে ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি বাই ভি এটা হলো একক আয়তনে আয়তনের পরিবর্তন। এই যে একক দৈর্ঘ্যে একক আয়তনে যতটা পরিবর্তন হচ্ছে সেটাই হলো বিকৃতি। এই বিকৃতি আবার দেখব তিন রকম। ওখানে যেমন পীড়ন দেখলাম তিন রকমের, অণুর দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, আর একটা দেখেছিলাম কিন্তন পীড়ন। এখানেও তেমনি দেখব বিকৃতিও তিন রকমের দেখতে পাবো। আগের মতো বিকৃতি তিনবার লিখব। বিকৃতি লিখলাম, বিকৃতি মূল জিনিসটাই হলো এককের সাপেক্ষে কতটা পরিবর্তন। এবার দৈর্ঘ্য হলো দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তন হলে আয়তনের পরিবর্তন। তাহলে এক নম্বর লিখলাম অণুর দৈর্ঘ্য বিকৃতি, দুই নম্বর আয়তন বিকৃতি, তিন নম্বর ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন, ক্রিন্তন কি? ওই যে বইটা দেখালাম, বইয়ের উপরে স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো, ফলে দেখা গেল যে ওর বিকৃতি ঘটল। তার মানে কি, যেটা এরকম ছিল লম্বা সেটা কিছু কোণে বেঁকে গেল, তার মানে এক্ষেত্রে বিকৃতি হলো থিটা, অর্থাৎ কোণটাই হলো বিকৃতি। প্রথমে অনুদৈর্ঘ্য বিকৃতি দেখি। এই একটা রড ছিল, এদিকটা মনে করি ফিক্সড করে দেওয়া আছে, এদিকে বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য এতটা বেড়ে গেল, এতটা বেড়ে গেল দৈর্ঘ্য এখন এতটা হলো বল দেওয়ার ফলে। স্মল এল ক্যাপিটাল এলে বৃদ্ধি হলো, এইটা হলো ক্যাপিটাল এল, এখান থেকে দৈর্ঘ্য যেটা বেড়েছে সেটা হলো স্মল এল, এখান থেকে এটা এই পর্যন্ত বেড়েছে, ধরে নিলাম স্মল এল। তাহলে এর ক্ষেত্রে বিকৃতি কত হলো? অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো? তাহলে কোন একটি বস্তুর দৈর্ঘ্যে বল প্রয়োগ করলে, দৈর্ঘ্য বরাবর কোন একটি বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হলো, সেটা সংকুচিত হতে পারে অথবা প্রসারিত হতে পারে, অর্থাৎ টেনসাইল ফোর্স হতে পারে, কম্প্রেসিভ ফোর্সও হতে পারে। তো তখন দেখা যাবে যে বস্তুটির দৈর্ঘ্যের অত বৃদ্ধি ঘটবে বা হ্রাস পাবে, তখন একক দৈর্ঘ্যে যেটা হয় সেটাই হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। তখন এখানে কি দেখলাম? স্মল এল বাই ক্যাপিটাল এল। এর একক কী হবে? যেহেতু দুটো দৈর্ঘ্যের এককের সমন্বয়ে গঠিত, দুটোই দৈর্ঘ্যের একক, সুতরাং এককবিহীন রাশি। আয়তন বিকৃতি, তাহলে ধরে নিলাম এই বস্তুটা ছিল, এটাকে আয়তন বৃদ্ধি হলো, অন্তিম আয়তন হলো এটা, কোনোভাবে আয়তন বৃদ্ধি করে দেওয়া হলো, তো দেখা যাবে আগে ছিল ভি, এখন হয়েছে ভি প্লাস ডেল্টা ভি, বা ভি প্লাস ছোটো ভি, ছোটো হাতের ভি দিলাম, এটা ক্যাপিটাল ভি, এটা স্মল ভি। তাহলে আয়তন বেড়েছে কতটা? স্মল ভি কার সাপেক্ষে? ক্যাপিটাল ভি সাপেক্ষে। অথবা সংকুচিত হতে পারতো, উল্টোটা হতে পারতো, বাইরেটা ভি ভিতরেটা কমে গেছে, ভি মাইনাস ডেল্টা ভি হলো।
কিন্তন বিকৃতি কি? কিন্তন বিকৃতি হলো এই বস্তুটা অরিজিনাল শেপ ছিল এটা, এটা স্পর্শিক, এগুলো সব কিন্তু লম্ব বল, এগুলো লম্ব বল, অবিলম্ব পীড়নের মতো। তুমি বলে স্যার এরকমভাবে যদি বল প্রয়োগ করলাম দুটো অংশ ভেঙে নিতাম, যদি তির্যকভাবে বল প্রয়োগ করে দুটো অংশ ভেঙে নিতে। এবার এখানে স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটা, তাহলে দেখো বস্তুটা সাইজ ধরো শেপ ছিল এরকম আকারটা। এবার যখন এখানে স্পর্শকীয় বল তুমি এরকমভাবে প্রয়োগ করলে তখন এটাকে সরে গেল, তখন এই বাহুটা মানে ভূমির তলটা, ভূমিটা ছিল স্থির, ভূমির সঙ্গে লম্ব যে তলটা রয়েছে সেই লম্ব তলটা সামান্য কোণে সরে গেল, ডিসপ্লেসমেন্ট হলো, আপেক্ষিক সরণ হলো। তাহলে এটাও এরকম সরে যাবে, এটা যতটা যাবে, এটা যদি থিটা যায় তাহলে এটাও থিটা যাবে, এটাও সরে যাবে, এই হবে। এই যে বিকৃতিটা হলো এটাকে আমরা বলি থিটা বলি, বিকৃতিটা। থিটা কী করে বের করে? ধরে থিটাটা নির্ণয় করতে হবে। ধরে নিলাম প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এল, এ সরে গেছে এখান থেকে, এটা এক্স পরিমাণ, এক্স দৈর্ঘ্য পরিমাণ সরে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। এটা ক্যাপিটাল এল হতে পারে, তোমরা যদি মনে করো এটাকে স্মল এল ধরবো আর এটাকে প্রতিটা বাহু দৈর্ঘ্য ক্যাপিটাল এল ধরবো, ধরতে পারো। এটা স্মল এল ধরলে এটাকে ক্যাপিটাল এল ধরলে সেটাও ধরতে পারো। যখন থিটা খুব ছোট হয় তখন সাইন থিটা ইকুয়াল টু থিটা, ট্যান থিটা ইকুয়াল টু থিটা, তো তখন থিটা ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল লিখতে পারে। কেউ যদি এক্স ধরে এক্স বাই এলও লিখতে পারে। তো এরকম বিকৃতি দেখলাম করা করে 3 রকমের। এবার স্থিতিস্থাপক সীমার মধ্যে বিজ্ঞানী হুক, রবার্ট হুক, উনি একটা ফর্মুলা দিয়েছিলেন যে এটা নর্মালি আমরা বুঝতে পারবো যে যত বস্তু টানবো তত ওর মধ্যে পীড়ন বাড়তে থাকবে, আর যত পীড়ন বাড়তে থাকবে অর্থাৎ তত বেশি টানছি তত তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে, বা কম্প্রেস করতে চাইলে, চেপে সংকুচিত করতে চাইলে যত বেশি সংকুচিত করতে চাইবে তত বেশি পীড়ন বাড়বে। পীড়ন বাড়ছে কেন? তার বিকৃতি বেশি হচ্ছে তাই, অর্থাৎ পরিবর্তন বেশি হচ্ছে তাই। তাহলে পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতিক, এই সূত্রটা বলেছিলেন বিজ্ঞানী হুক। কিন্তু ভুলটা কোথায় হয় আমাদের? স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাটা বলি না, স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাটা বলা হয় না তাই। তাহলে হুকের সূত্র দেখে নিই। তাহলে পীড়ন দেখলাম 3 রকমের, বিকৃতিও দেখলাম 3 রকমের। পীড়ন হলো 3 রকমের, বিকৃতিও দেখলাম 3 রকমের। হুকের সূত্র স্থিতিস্থাপকতা সম্পর্কিত হুকের সূত্র খুব ইম্পর্টেন্ট। হুকের সূত্রে কি আছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে, ইন ইলাস্টিক লিমিট, এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়, পীড়ন বিকৃতি সমানুপাতিক হয়। তার মানে কি? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো এরকম থাকলে আমরা কি লিখি? পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। বেশ মজার জিনিস, পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। পীড়ন ক রকমের পড়লাম? 3 রকমের, বিকৃতি 3 রকমের। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু একটা ধ্রুবক, সেটাকে বলা ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস বা ইয়ং ধ্রুবক। সেই ধ্রুবকটার মানে ইয়ং গুণাঙ্ক, ইয়ং মডুলাস বলে থাকে। আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি বাক মডুলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। আচ্ছা, কিন্তন পীড়ন বা কিন্তন বিকৃতি দৃঢ়তা গুণাঙ্ক। এই 3 রকমের গুণাঙ্ক আমরা পড়ব ঠিক একই রকমভাবে। তাহলে গুণাঙ্কেরগুলো পরের ক্লাসে আলোচনা করব, আগে এইগুলো পড়ে নিতে হবে।